আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা ডেন্টাল ভর্তি পরীক্ষার 2018-19 সেশনের 16 থেকে 20 এই 5টা প্রশ্নের সলিউশন দিব ব্যাখ্যা সহকারে, এবং যেভাবে ব্যাখ্যা সহকারে পড়ানো হবে ইনশাআল্লাহ এটুকু ফলো করলেই আমার বিশ্বাস যে ওই টপিক থেকে এক্সট্রা কিছু পড়তে হবে না। তো আমরা গত ক্লাসগুলোতে 15টা দিয়েছিলাম, সো আজকে আরও 5টা দিব এবং পরপর বাকি 2 দিন আরও 10টা দিয়ে আমরা শেষ করে ফেলবো 18-19 সেশন। তো প্রথমে যে প্রশ্নটা আছে 16 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000 পার ডেসিলিটারের চেয়ে কমে গেলে এই অবস্থাটাকে কি বলে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, নর্মালি আমাদের যে 3 ধরনের রক্তকণিকা আছে, এই 3 ধরনের রক্তকণিকা নিয়ে কিছু পড়া পড়তে হয়। তো এদের সংখ্যা কত, প্রতি ডেসিলিটারে কত, এই সংখ্যাগুলো আমাদেরকে জানতে হয়। তো এখানে যেটা বলেছে যে শ্বেত রক্তকণিকার নর্মাল যে অ্যামাউন্ট সেটা বলা আছে, এবং এর চেয়ে কমে গেলে সেটাকে কি বলে, এই অবস্থাটাকে কি বলে সেটার কথা বলেছে। সো দুইটা টার্ম আমরা যদি মনে রাখি তাহলে খুব সহজেই এই বিষয়টা আমাদের মনে থাকবে। সো কোনো কিছু কমে যাওয়াকে আমরা বলবো পেনিয়া, এবং বেড়ে যাওয়াকে আমরা বলবো সাইটোসিস। তাহলে এই দুইটা টার্ম আমাদের একটু মাথায় রাখতে হবে, যে কোনো কিছু কমে গেলে সেটাকে আমরা বলবো পেনিয়া, বেড়ে গেলে সেটাকে আমরা বলবো সাইটোসিস। তো সেই হিসেবে আমি যদি রক্তকণিকা এপাশে লিখি, দেন কমে গেলে কি নাম, বেড়ে গেলে কি নাম, পাশাপাশি এরকম যদি বক্স করি তাহলে 3 ধরনের রক্তকণিকা আছে। প্রথমে আমি লিখলাম আরবিসি, একটু সংক্ষেপে লিখলাম, অর্থাৎ লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা এরিথ্রোসাইট বলি, রাইট। 2 নাম্বার হচ্ছে ডাব্লিউবিসি, যেটাকে আমরা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা বলি, এবং 3 নাম্বার হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা, যেটাকে আমরা থ্রম্বোসাইটও বলি। তাহলে লক্ষ্য করো, কমে যাওয়া মানে যদি হয় পেনিয়া, তাহলে থ্রম্বোসাইট যদি কমে যায় এটাকে আমরা বলবো, আমি বাংলায় লিখে দিই, এটাকে আমরা বলবো থ্রম্বোসাইটোপেনিয়া। এবং এই থ্রম্বোসাইটোপেনিয়া হয় যে ডিজিজে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য ডিজিজ যেটা তোমাদের বই আলোচনা করা আছে, সেটা হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে। তাহলে লিউকোসাইট যদি কমে যায় সেই রোগটাকে আমরা বলবো বা সেই অবস্থাটাকে আমরা বলবো লিউকোপেনিয়া, এবং এটাই ছিল এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আরবিসি কমে গেলে সেটাকে কি বলে। যেহেতু আরবিসির বৈজ্ঞানিক নাম এরিথ্রোসাইট, তাহলে হওয়া উচিত ছিল এরিথ্রোপেনিয়া। বাট আমরা সবাই জানি লোহিত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, স্বাভাবিকের চেয়ে যদি 25% কমে যায়, সেটাকে আমরা বাংলায় বলি রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, এবং ইংরেজিতে সেটাকে আমরা বা মেডিকেল টার্মে সেটাকে আমরা বলি অ্যানিমিয়া, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পেনিয়া কথাটা নাই, সো এখানে একটু স্টার চিহ্ন দিতে হবে। ওকে, অনুরূপভাবে বেড়ে যাওয়াকে যেহেতু সাইটোসিস বলে, তাহলে থ্রম্বোসাইট বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইট বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলবো থ্রম্বোসাইটোসিস। তাহলে লিউকোসাইট স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো, লিউকোসাইটোসিস। তাহলে এরিথ্রোসাইট বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা উচিত ছিল এরিথ্রোসাইটোসিস, কিন্তু এখানেও আমরা ব্যতিক্রম। লোহিত রক্তকণিকা বেড়ে যাওয়া মানে পলি মানে যেহেতু বেড়ে যাওয়া, সেটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। তাহলে একসাথে করে দেওয়া হলো, আশা করছি এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এখন এই প্রশ্নের অপশনে আর একটা টার্ম দেওয়া ছিল, সেই টার্মটা হচ্ছে এরকম লিউকেমিয়া। এটা কি জিনিস? সো মনে রাখবা, লিউকেমিয়া এটা হচ্ছে ব্লাড ক্যান্সার, এবং এই লিউকেমিয়াতে ডাব্লিউবিসি এর সংখ্যাটা বেড়ে যায়। লিউকেমিয়াতে ডাব্লিউবিসি সংখ্যা বেড়ে যায় এবং এটা এক ধরনের রক্তের ক্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 16 নাম্বার প্রশ্ন। এখন এই 16 নাম্বার প্রশ্নের সাথে আমি আরো কিছু টপিকের কথা বলবো, যেগুলো অবশ্যই তোমরা বাসায় পড়বা। সেগুলো কি, এই যে 3 ধরনের রক্তকণিকার নাম লেখা আছে, এই 3 ধরনের রক্তকণিকার সংখ্যা, এদের আয়ু
এদের উৎপত্তি এবং এদের ধ্বংস, অ্যান্ড ফাইনালি এদের কাজ। এই পাঁচটা জিনিস একসাথে এই তিনটা রক্তকণিকার পড়ে ফেলবা এবং দেখবা যে এই ছক থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে। তো এই কাজটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, যেহেতু এখানে ম্যাক্সিমাম সংখ্যা ভিত্তিক পড়া, তাকে মুখস্থ করে একদম ঠাটা মুখস্থ করে ফেলতে হবে। তো 16 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা আসবো 17 নম্বর প্রশ্ন, জ্যান্থোফিলের বর্ণ কি? সো জ্যান্থোফিল এক ধরনের রঞ্জক। প্রশ্নটা করা হয়েছে প্রথম অধ্যায় থেকেও করা হতে পারে, আবার উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায় ওই যে সালোক সংশ্লেষণ টপিকটা থেকেও করা হতে পারে। তো সেক্ষেত্রে কয়েক ধরনের রঙের নাম তোমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে ক্লোরোফিল। সো এই ক্লোরোফিল দুই ধরনের, একটা ক্লোরোফিল এ, একটা ক্লোরোফিল বি। দুই নাম্বার হচ্ছে ক্যারোটিনয়েড, যার মধ্যে আছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এবং আরেকটা হচ্ছে ফাইকোবিলিন, যার মধ্যে আছে ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিন। তাহলে কার রং কি মনে রাখবা? ফাইকো মানে হচ্ছে শৈবাল, তাহলে এগুলো হচ্ছে শৈবালের রঞ্জক। সো যেহেতু এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, তাহলে যেখানে এরিথ্রিন আছে তাহলে এটার রং হচ্ছে লাল। সায়ানো ব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, তাহলে সায়ানো আছে, তাই না? সায়ানো বা সায়ানাইড বিষের রং নীল, তাহলে এটা হচ্ছে ভাইয়া নীল। অথবা সায়ানিন, এই নি থেকে কি অটোমেটিক্যালি চলে আসবে নীল। ক্যারোট মানে হচ্ছে গাজর, গাজর একটু কি কমলা টাইপের লাল, তাহলে ক্যারোটিন হচ্ছে কমলা লাল। অথবা কতে ক্যারোটিন, কতে এই যে কমলা, লাল না থাকলে কমলা কথাটা অবশ্যই মাথায় রাখবা। সো ক্লোরোফিল আমরা সবাই জানি ক্লোরোফিল হচ্ছে সবুজ। এখন এই ক্লোরোফিল দুই ধরনের, একটা হচ্ছে এ আর একটা বি। সো এটাই হচ্ছে প্রধান। এখন এ আর বি এর মধ্যে বি ফর ব্লু ভাবো, ব্লু মানে নীল, তাহলে যদি বলা হয় নীলাভ সবুজ কোনটা, তাহলে ক্লোরোফিল বি। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে হলদে সবুজ। এই যে হলদে সবুজের হলদে বা হলুদটাই হচ্ছে জ্যান্থোফিল। এবং আজীবন মনে রাখবা জ্যান্থ কথাটা যদি কোথাও থাকে তাহলে ধরেই নিবা সেটা হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী। একটা ছত্রাক যার নাম অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস। তো জ্যান্থো মানে হচ্ছে হলুদ, ডার্মাস ডার্ম মানে হচ্ছে ত্বক, অর্থাৎ ওই ছত্রাক যদি আমরা খাই, যেহেতু ওটা একটা মাশরুম অ্যাগারিকাস, তাহলে আমাদের ত্বক হলুদ হবে, অর্থাৎ জন্ডিস হবে, সে লিভারের সমস্যা করে, এই কারণেই তাকে বলা হয় বিষাক্ত মাশরুম। ঠিক আছে? সো জ্যান্থো থাকা মানে তুমি ধরে নিবা হলুদ, সেটা হোক জ্যান্থোফিল, সেটা হোক বিটা জ্যান্থিন, সেটা হোক ফিউকোজ্যান্থিন, হোয়াট এভার, জ্যান্থ থাকলেই তোমার মাথায় নিয়ে আসবা হলুদ। তো আশা করছি 17 নম্বর প্রশ্নটা তোমরা পারবে। এখন চলে আসি ভাইয়া 18 নম্বর প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্য পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? সো পলিজিনের সাথে আরেকটা জিনিস আছে ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে বলে মাল্টিপল অ্যালিল। এবং এই দুইটার মধ্যে বেসিক যে ডিফারেন্স, সেই ডেফিনেশনটাতে আমি যাচ্ছি না, আমি শুধু তোমাদেরকে মনে রাখতে বলবো, তোমাদের বইয়ে মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল আছে এবিও ব্লাড গ্রুপ, খুব ভালো করে মাথায় রাখবা। আর পলিজিনের বৈশিষ্ট্যগুলো সেগুলোই যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, যেমন মানুষের গায়ের রং বা উচ্চতা, ওজন, এগুলো আমরা পরিমাপ করতে পারি। যেমন গরুর দুধ এর কথা যদি বলি, সেই দুধটাকে আমরা পরিমাপ করতে পারি। সো এছাড়াও আচরণ, এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো কিছু রং, উচ্চতা, কোনো কিছুর ওজন, ঠিক আছে, আচরণ, এইগুলো যদি থাকে, এগুলোই হচ্ছে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো শুধু মাথায় রাখবা, পরিমাপ করা যায়। এবং দুইটা বিষয় খেয়াল করলেই হবে, রং, উচ্চতা, ওজন, বিশেষ করে এই তিনটা জিনিস মাথায় রাখলেই হয়ে গেল। এবং মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। এবং এই দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেই সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে একটাতে একই লোকাস আর একটাতে ভিন্ন লোকাস। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যারা ব্যাপারটা বোঝো, যে কোনটাতে একই লোকাস, কোনটাতে ভিন্ন লোকাস। আমি এটা নিয়ে আলোচনা করব না, যদি আলোচনা করতে হয় এই দুইটার উপর আলাদা আমার একটা 10-15 মিনিটের ক্লাস নিতে হবে। ওকে, তো আজকে আর এই পাঁচটার মধ্যে এই বিষয়টাকে আমি পেঁচাচ্ছি না। তো তোমরা এই দুইটার এক্সাম্পল পড়বা, আর অ্যাডমিশন টেস্টের জন্য এত ডেফিনেশনও আসবে না। তবে হ্যাঁ, আমি বলেই দিই,
অ্যালিল মানে যেহেতু একই লোকাস, তাহলে এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একই লোকাস। কথাটা লিখে রাখো, কারণ ডেফিনেশন দিয়ে দিতে পারে। আর পলিজিন হচ্ছে ভিন্ন লোকাস। এখন তোমরা অনেকেই বুঝবা না ভাই একই লোকাস ভিন্ন লোকাস মানে কি, কিছুই বোঝার দরকার নেই, জাস্ট একই লোকাস আর ভিন্ন লোকাস মাথায় রাখো। একই লোকাস হলে মাল্টিপল অ্যালিল দিবা, ভিন্ন লোকাস হলে পলিজিন দিবা। আপাতত এটা মনে রাখো। আর যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই দুইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, কারণ এই জিনিসটা বোঝানোর পর তখন আবার এই এক্সাম্পলগুলো এমনি মনে থাকবে, মুখস্থ করতে হবে না। সো 18 নম্বর প্রশ্ন হয়ে গেল। আমরা চলে যাব 19 নম্বর প্রশ্নে, ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা কোনটা? সো ম্যালেরিয়া যেহেতু মশকিবাহিত রোগ, মস্কিউটো, তাই না? সেই মস্কিউ থেকে মস্কিউরিক্স এটাই হচ্ছে ম্যালেরিয়ার টিকা। এবং এই ম্যালেরিয়ার টিকার আরেকটা নাম আছে যেটা হচ্ছে RTS, এস। সিরিয়ালটা কিন্তু পরীক্ষায় উল্টাপাল্টা করে দিতে পারে, TRS, এস, RST, এস, RSST এরকম দিতে পারে। সো মনে রাখবা RTS রুটস, হ্যাঁ, যেমন ABCDFGH IJKLMNOP QRST, তাহলে RST উল্টা হচ্ছে কিন্তু, তাই না? তুমি মনে রাখো রুটস, RTSS রুটস, এখানে কিন্তু একটা কমা আছে। এবং এখানে যেহেতু 4টা অক্ষর আছে, সেখান থেকে তোমরা মনে রাখতে পারো যে ম্যালেরিয়ার টিকার 4টি ডোজ। কয়টি ডোজ? 4টি ডোজ। এখন কথা হচ্ছে কোনটার বিরুদ্ধে আমরা টিকা আবিষ্কার করি? যেমন হেপাটাইটিস A দিয়ে হয়, B দিয়ে হয়, C D E, হ্যাঁ, এরকম তো 5টা হেপাটাইটিস ভাইরাস দিয়ে কিন্তু হেপাটাইটিস হয়, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা হেপাটাইটিস B এর টিকা আবিষ্কার করেছি। এবং সিটাও খারাপ, কিন্তু এখন আবিষ্কার করা হয়নি। তো বিটা কিন্তু ডেঞ্জারাস দেখেই মানুষ কিন্তু হেপাটাইটিস B এর ভ্যাকসিন নিচ্ছে। এর ভ্যাকসিনও আছে, কিন্তু অনেকেই কিন্তু নিচ্ছে না। তো সেরকমই ম্যালেরিয়া তো প্লাজমোডিয়ামের 4টা প্রজাতি দিয়ে হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়েই কিন্তু সবচেয়ে খারাপ ম্যালেরিয়া হয়। এটা মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায়, যেটাকে আমরা সেরেব্রাল ম্যালেরিয়া বলতে পারি, বলি। সো এ কারণে এইটার বিরুদ্ধে কিন্তু এই টিকাটা আবিষ্কার করা হয়েছে। সো এটা একটু মাথায় রাখবা। পাশাপাশি আমি যেটা বলতে চাই, এটা তো ম্যালেরিয়ার টিকার কথা আমরা আসলাম। সো ম্যালেরিয়ার সাথে তোমরা ওষুধ কি সেটাও পড়বা। ম্যালেরিয়ার ওষুধ যেটা, সেটা হচ্ছে মেইনলি কুইনাইন, এবং এটা সিনকোনা গাছের বাকল থেকে এটা কালেক্ট করা হয়েছে। এবং এই কুইনাইনকে প্রসেস করে বিভিন্ন নামে ওষুধ বানানো হয়েছে। কোনোটার নাম ক্লোরোকুইন, নিভাকুইন, বিভিন্ন কুইন আছে। ওকে, সেই হচ্ছে কুইনাইন। সো এটা ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা জানো যে বড় বড় মশকি মারার জন্য একটা সিটি কর্পোরেশন থেকে যে ভট ধোঁয়া ছাড়া হয়, তাহলে কার ধোঁয়া ছাড়া হয়? সালফার ডাইঅক্সাইডের ধোঁয়া ছাড়া হয়। এবং এই ধোঁয়া দিয়ে কারা মারা যায়? পূর্ণাঙ্গ মশকি মারা যায় সালফার ডাইঅক্সাইডের ধোঁয়ায়, পূর্ণাঙ্গ। আর লার্ভা পিউপা ধ্বংস করার জন্য ওই যে বিভিন্ন কীটনাশক সেটা দেওয়া হয়। এবং আরেকটা হরমোন আছে তোমরা জানো, সেই হরমোনটার নামটাও তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে জুভেনাইল হরমোন। এটা কি জিনিস? এই হরমোনের একটা মজার বিষয় হচ্ছে যে এটা একটা স্টেজকে দীর্ঘ সময় ওই স্টেজেই রাখে। অর্থাৎ ধরো তুমি এখন, তোমার এজ হচ্ছে 14 বছর বয়স, জুভেনাইল হরমোন তোমাকে যদি দেওয়া যায় তুমি 14 বছরই থাকবা। কিন্তু এটা আসলে মানুষীয়ভাবে প্রয়োগ করা হয় না, হইলে ভালোই হইতো, তাই না? আমরা 14 বছরে আটকে থাকতাম দীর্ঘদিন। তো জুভেনাইল হরমোন কি করে? লার্ভাকে পূর্ণাঙ্গ হতে বাধা দেয়। তো আমরা সবাই জানি যে মশকি কামড় দিবে সেটা তো পূর্ণাঙ্গ মশকি। তাহলে জুভেনাইল ছিটালাম, লার্ভা পূর্ণাঙ্গ হলো না, সো লার্ভাই থাকলো। তো সে পূর্ণাঙ্গ না হলে তো তোমাকে কামড়াবে না, তোমার কোনো সমস্যা হলো না। সো আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো স্থিতিস্থাপকের ইংলিশ হচ্ছে ইলাস্টিক। সো ইলাস্টিক তরুণাস্থি মানে হচ্ছে কার্টিলেজ। তো এই স্থিতিস্থাপক তরুণাস্থিরা এরা হলুদ তন্তু বা পিত্ত তন্তু দ্বারা তৈরি, যে পিত্ত তন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্টিন, তাই এদেরকে পিত্ত তন্তুময় তরুণাস্থি বলা হয়। এবং ইলাস্টিক তরুণাস্থির শুরুতে ই আছে, এর এক্সাম্পল গুলো আমি ই দ্বারা মনে রাখতাম, ই বা ট্রিপল ই। ওকে, তো যেটা খুব ইম্পর্টেন্ট, ইলাস্টিক তরুণাস্থির এক্সাম্পল তো ই দিয়ে হচ্ছে, বাকি যে আরো 3টা তরুণাস্থি আছে এদের এক্সাম্পল গুলো একদম ঠাটা মুখস্থ করে ফেলতে হবে। টেকনিক যদি জানো তাহলে তো খুবই ভালো, আর না হলে অবশ্যই বাকিগুলো পড়তে হবে। কারণ
অনেক অনেক প্রশ্ন মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই তরুণাস্থির উদাহরণ থেকে এসেছে। অস্থির উদাহরণ ওভাবে নাই, ওখান থেকে আসেও নাই। তাহলে ইলাস্টিক তরুণাস্থিতে ই আছে, ই ফর কি কি হয়? ই ফর এপিগ্লটিস, এপিগ্লটিস যেটাকে বাংলায় উপজিহ্বা বলে। আগেকার আজমল স্যারের বইয়ে আলজিহ্বা ছিল, সেটা ভুল অ্যাকচুয়ালি। আলজিহ্বাটা হচ্ছে তো হা করলে যেটা দেখা যায়, যেটাকে আমরা ইউভুলা বলি, রাইট? আচ্ছা, আর একটা ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এই যে এইটা বহিকর্ণ, এক্সটার্নাল ইয়ার যেটাকে বাংলায় আমরা বলতে পারি বহিকর্ণ বা পিনা, বহিকর্ণ বা পিনা। কারণ এক্সটার্নাল ইয়ারের তো তিনটা পার্ট, সো এখানে এক্সটার্নাল ইয়ার বলতে এই যে বহিকর্ণটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এবং থার্ড যে ই, সেই ইটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী। তো এই হলো স্থিতিস্থাপক তরুণাস্থির এক্সাম্পল। এবং তোমরা অবশ্যই বাকি যে তিন ধরনের তরুণাস্থি আছে, তরুণাস্থি টোটাল 4 ধরনের, প্রত্যেকটার এক্সাম্পল ঠাটা মুখস্থ করে ফেলবা। এর মধ্যে একটা তো হলো, বাকি তিনটার মধ্যে তোমরা যে কোনো দুইটা পড়বা, যে দুইটাতে এক্সাম্পল কম আছে, ফলে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে বাদ বাকিগুলো, তাহলে খুব সহজেই কিন্তু মনে থাকবে। তো এই ছিল আমাদের আজকের 5টা প্রশ্নের সলিউশন, যেগুলো আমি বাসায় এক্সট্রা পড়তে বললাম। অবশ্যই তোমরা নোট করে ফেলবা, এবং নেক্সট পরপর 2 দিন আমরা বাকি 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।